রাজশাহীতে বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মী সমর্থকদের ঢল। দুপুরে যোগ দেবেন তারেক রহমান। নওগাঁ ও বগুড়াতেও কর্মসূচি। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য এটা আমাদের প্রত্যাশা। আপামর বাংলাদেশের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের নেতাকে দেখবে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন প্রার্থীরা। এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে, আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। শেরপুরের সংঘাতে জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ, সব দলকে শান্ত থাকার আহ্বান। এলাকায় থমথমে পরিস্থিতি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। প্রথমে হযরত শাহ মুকদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে। ভোর থেকেই নেতা কর্মীরা জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা মাঠে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। বক্তব্যের পর ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান, তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহীর সমাবেশ শেষে সড়ক পথেই বিএনপি চেয়ারম্যান যাবেন বগুড়ায়। পথে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিয়েছি, খালেদা জিয়াক দিয়েছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে, সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। দর্শক, তারেক রহমানের রাজশাহী আগমনের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বিএনপি চেয়ারম্যান তো এরই মধ্যে পৌঁছেছেন, তার কর্মসূচি সম্পর্কে জানাবেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? এখন তিনি মাজারে কিছু যাচ্ছেন, সেই মাজারে গিয়ে তিনি মাজার জিয়ারত করবেন এবং সেখানে কিন্তু তিনি পৌঁছে তারপরে মাজার জিয়ারত শেষে দুপুর এই 2টায় কিন্তু রাজশাহীর যে মাদ্রাসা মাঠ রয়েছে, সেই মাদ্রাসা মাঠে জনসভায় তিনি যোগ দিবেন। আমি দেখছি যে নেতাকর্মীদের যে উৎসাহ, আনন্দ এবং যে তারা অনেক উদ্বেগ নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ থেকে চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় ছিলেন এবং এই আজকে কিন্তু এই জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় নেতাকর্মীরা রয়েছেন এবং অনেকে সকাল থেকে আসলে রাজশাহীতে শাহমুদ্দিন বিমানবন্দরে সেখানে নতুন ভাবে উৎসাহ চেতনা নিয়ে কিন্তু এই তারা বসেছিলেন এবং তারেক রহমানকে থেকে খবর যে রাজশাহীতে শাহমুদ্দিন বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে এখন
রাজশাহী যে শাহমুদ্দিন মাজার রয়েছে মাজারে কিন্তু যাবেন এবং ব্যাপক মানুষের যে জনসমাগম, শুধু বিএনপি নেতাকর্মীরা, সাধারণ যারা মানুষ রয়েছে সকলে কিন্তু আসছেন দল বেঁধে বেঁধে গাড়ি নিয়ে রাজশাহীর যে মাদ্রাসা মাঠটি রয়েছে এবং নির্বাচনী প্রচারণায় এই যে রাজশাহী, চাঁপা এবং এই 3টি জেলার সমন্বয়ে কিন্তু এই বিশাল যে জনসভা সেখানে কিন্তু তারেক রহমান যাবেন এবং সেখান থেকে আমি আমার লাইভ নাই তারেক রহমান কেন্দ্র করে রাজশাহীতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজশাহীর প্রতিটি রাস্তায় মনে মনে মানুষজন রয়েছেন তারেক রহমানকে এক পলক দেখার জন্য এবং অনেকে ছোট থেকে বৃদ্ধ মানুষ সকলে কিন্তু এক পলক তারেক রহমানকে দেখার জন্য এসেছেন। রাস্তা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফুল ছিটাচ্ছে মোড়ে মোড়ে এবং প্রত্যেকটি দলের নেতাকর্মীরা তারা কিন্তু রাজশাহী মাদ্রাসা মাঠে দল বেঁধে কিন্তু আগে গিয়েছেন এবং অনেকে অপেক্ষায় ছিলেন তারেক রহমানকে দেখার জন্য। বিমানবন্দরের যে কোনো এক পাশ থেকে তাকে বাস থেকে দেখা যাবে সেই অপেক্ষায় কিন্তু অনেকে আসার যোগ্য হোক সেটি কিন্তু তারা পেয়েছেন এবং আমি এই সাথে জানতে পেরেছি যে এই তারেক রহমানের সর্বসঙ্গী হিসাবে ডাক্তার গোবায়দুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম এবং জনাব পাটোয়ারি বিএনপি চেয়ারপারসনের এখন সচিব এবং জনাব আতিকুর রহমান রুমন পিএস তারেক রহমানের এবং জাহিদুল ইসলাম এবং এই তারেক, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন তারেক রহমানের গাড়িবহর এরই মধ্যে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাজশাহীর মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, সেখানকার সবশেষ তথ্য জানতে চাই। রবিন, সমাবেশস্থলের সার্বিক চিত্র বর্তমানে কেমন দেখছেন? নেতাকর্মীদের উপস্থিতি বর্তমানে কেমন? কিছুক্ষণের মধ্যেই তো তারেক রহমান সেখানে পৌঁছবেন। রাব্বি, অনেকটা বলা চলে অনানুষ্ঠানিকভাবেই সমাবেশ শুরু হয়ে গেল এবং নেতাকর্মীরা ব্যাপক যে উপস্থিতি সেটি বেলা যত গড়াচ্ছে সেই উপস্থিতিটা বাড়ছে বা সময় যতক্ষণ যাচ্ছে ততই উপস্থিতি বাড়ছে। মূলত বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীদের এই উপস্থিতি রয়েছে এই মাদ্রাসা মাঠের আশপাশের বিভিন্ন এলাকায়, সড়কে। এখন যারা বক্তব্য দিচ্ছেন তারা এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলছেন আগামী নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্র এখনও বিরাজ করছে এবং সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন নানান অপকৌশলে আশ্রয় নিতে পারে একটি পক্ষ, সেই শঙ্কার কথা তুলে ধরছেন। বলেন সাধারণ মানুষকে, একেবারে প্রান্তিক মানুষকে অর্থাৎ গ্রামের একেবারেই সাধারণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ধর্ম নিয়ে অপব্যবহারের অভিযোগ সেটিও তুলছেন এই সাধারণ তৃণমূলের নেতারাও। তারা বলছেন যে বিএনপির নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েছেন যেন এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন, সরকার তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, সেই আহ্বান জানাচ্ছেন এখানকার স্থানীয় নেতৃবৃন্দ। যদি বলছিলাম যে 3টি জেলা, মূলত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3 জেলার মানুষের সমাগম, নেতাকর্মীর সমাগম আজকের এই নির্বাচনী সমাবেশকে ঘিরে, তারেক রহমানের সমাবেশকে ঘিরে। দীর্ঘদিন পর তারেক রহমান এই রাজশাহীর মাটিতে, এই বরেন্দ্র ভূমিতে, সেই কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা গেল কয়েকদিন ধরেই আসলে কাজ করছিল। তারা অপেক্ষায় আছেন এক নজর সশরীরে বা মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমানকে দেখার, নিজেদের এলাকায়, নিজেদের মাটিতে, এবং সেই সঙ্গে তারেক রহমানের বক্তব্য শোনার, দেশ গড়ার জন্য কিংবা স্থানীয় মানুষের জীবনযাপনের উন্নয়নের জন্য, দরিদ্র মানুষের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য বিএনপির কী ধরনের পরিকল্পনা রয়েছে সেই সব কথা শোনার জন্য তারা অপেক্ষায় আছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর 2টা নাগাদ এই মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার জিয়ারত করে তিনি এখানে আসবেন। এরপর এখানকার সমাবেশ শেষ করে নওগাঁয় সড়ক পথেই এবং নওগাঁর সমাবেশ শেষ করে তার নিজ পিতৃভূমি বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে সেখানেই আজকের রাত্রি যাপন করবেন তিনি, অর্থাৎ বগুড়াতেই। এরপর আগামীকাল এবং পরদিন টানা 3 দিনের কর্মসূচি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চল। রবিন, আপনাকে ধন্যবাদ। 8ম দিনের মতো নির্বাচনী প্রচারণায় সারা দেশে ব্যস্ত সময় কাটছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রতিটি অলিগলিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চাইছেন ভোট। তাদের মন জয়ে নানান প্রতিশ্রুতি, আশ্বাসের পাশাপাশি তুলে ধরছেন উন্নয়নের পরিকল্পনা। শহর থেকে গ্রাম সবখানেই পথ ঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। ভোটাররা চাইছেন যোগ্য প্রার্থী ও শান্তিপূর্ণ পরিবেশ। কোথাও কোথাও একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন প্রার্থীরা।
দেশের মানুষের চাপে, বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে, বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকামী মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে। এখন নির্বাচনে তারা আদৌ চায় কিনা সেটা তো একটা বিষয় আছে। 54 বছরের রাষ্ট্র যারা পরিচালনা করেছে তাদের তিক্ততায় বিরক্ত হয়ে মানুষ এখন সুশাসনের দিকে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা এখন দাঁড়িপাল্লায় ভোট দেবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী পথসভা। যোগ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আহমদ। আফরোজ, পথসভার সার্বিক চিত্র জানাবেন, আর নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন কিনা, না দিয়ে থাকলে কখন নাগাদ দিবেন সে বিষয়েও জানতে চাই। আসলে তাদের যে পথসভা যেটি সেটা তারা চলছে এবং এখন যে কথা বলছেন এখানকার অর্থাৎ মৌলভীবাজার 4 আসনের এনসিপির যে প্রার্থী শাপলাকলি মার্কার যে প্রার্থী প্রীতম দাস, তিনি এখন কথা বলছেন এবং উনার পরেই কথা বলবেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং এরপরে কথা বলবেন নাহিদ ইসলাম। যদি একটু চিত্রটা আপনাকে দেখাই, যে সকাল থেকে আমরা এখানে লক্ষ্য করেছি যে অনেক লোকজনের সমাগম হয়েছে এনসিপির এই প্রোগ্রামে এবং অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। যেহেতু শ্রীমঙ্গল এবং কোমলগঞ্জ চা শ্রমিক এবং চা জনগোষ্ঠী অধ্যুষিত একটি নির্বাচনী আসন, সেখানে অনেক চা শ্রমিক নারী এবং পুরুষ তারা এখানে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার যে এই পথসভা। এবং এই মৌলভীবাজারের যে 4টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে কিন্তু শুধুমাত্র এনসিপির প্রার্থী কিন্তু এই মৌলভীবাজার 4 অর্থাৎ কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল এই আমি কিন্তু কারণে সংগঠন এবং তাদের যে আশপাশের যে জেলা সিলেট এবং হবিগঞ্জের যে নেতৃবৃন্দ যারা আসছেন তারাও কিন্তু এখানে কিন্তু এসেছেন এই প্রচারণার কারণে। কারণ হচ্ছে তাদের একজনই যেহেতু এখানে প্রার্থী, অতএব তারা তাকে বিজয়ী করতে সর্বাত্মক এবং সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন আফরোজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন মৌলভীবাজারে পথসভার খবরাখবর। শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রকাশ করে এ বিষয়ক বিবৃতি। বলা হয়, এ ধরনের সহিংসতার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। থমথমে পরিস্থিতি পুরো এলাকায়। রাতে গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথেই প্রাণ হারান রেজাউল করিম। তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তেই রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন। দর্শক, শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যুর পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যায়ে শেরপুর থেকে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিহত জামায়াত নেতার জানাজা দাফন কখন নাগাদ সম্পন্ন করা হবে জানাবেন। রাব্বি, আপনি জানেন যে গতকালকে জামাত এবং বিএনপির ইশতেহারে একটি অনুষ্ঠানে চেয়ার দখলের ঘটনায় যে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় এবং দফায় দফায় সেই সংঘর্ষে উভয় পক্ষের কিন্তু শতাধিক ব্যক্তি আহত হয়েছে এবং তাদের মধ্যে উপজেলা শ্রীবর্দী উপজেলার যে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহে নেওয়ার পর থেকে তিনি মারা যান এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষে কোনো মামলা দায়ের করেনি। আমরা যতটুকু জেনেছি যে জামাতের সেই নেতার পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা ময়মনসিংহ থেকে রওনা দিবে। বিকেল 5টায় শ্রীবর্দীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে প্রথম দফা, এবং দ্বিতীয় দফায় তার গ্রামের বাড়িতে 8:30টায় জানাজা অনুষ্ঠিত হবে। ঘটনার পরপরই কিন্তু এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত এলাকাবাসী অনেকে আতঙ্কের মধ্যে। এলাকার অবস্থা থমথমে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে প্রার্থীদের গণসংযোগের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন?
কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? আসলে নির্বাচনের দিন যতই গড়িয়ে আসছে, যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল ৩ আসনের একটি উঠোন বৈঠক। এখানে উঠোন বৈঠকটি বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবিদিনের, এবং তিনি সারাদিনই বিভিন্ন জায়গায় পথসভা করবেন এবং বিভিন্ন জায়গায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। এবং এই তাদের যে প্রতিশ্রুতি, এবং সকালে কিন্তু আমি ৩ আসনের আরও যে 2জন প্রার্থী রয়েছেন, একজন 11 দলের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ এবং জাতীয় পার্টির প্রার্থী, তাদেরকেও তাদের গণসংযোগে আমরা গিয়েছি। এবং সবারই কিন্তু একটাই প্রতিশ্রুতি যে এই অঞ্চলে গেল 16 বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, এবং নদীবেষ্টিত এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে নদী ভাঙন প্রকট। এবং তারা বলছেন যে শুরুতেই যদি ক্ষমতায় যেতে পারেন বা নির্বাচিত হতে পারেন, তাহলে সবার শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে তারা এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং নদী ভাঙন রোধে সকল ধরনের ব্যবস্থা নেবে, এবং সাধারণ মানুষের যে আর্থসামাজিক যে মূল্যবোধ সেটি আসলে তারা কাজ করবেন। এবং তারা বলছেন যে এখানে যে এই অঞ্চলে যে বেকার সমস্যাগুলো রয়েছে সেই বেকার সমস্যা সমাধানে কাজ করবেন। অর্থাৎ বরিশাল জেলায় যে 36 জন প্রার্থী রয়েছে তারা বিভিন্ন গণসংযোগ করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কাউসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।